সার্কিটের কথা বলতেছি, এটা হচ্ছে এমিটার ফলোয়ার সার্কিট। তো প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে এমিটার ফলোয়ার। এমিটার ফলোয়ার কেন বলা হচ্ছে, এটার হচ্ছে মূলত দুইটা কারণ। এখানে লিখছি যদিও আমি, মানে এমিটার ফলোয়ার বলা হচ্ছে কারণ এখানে যে আউটপুট যে ভোল্টেজ যেটা আছে, আউটপুট ভোল্টেজটা কার অ্যাক্রসে নিচ্ছি, এখানে নিচ্ছে হচ্ছে এমিটারের অ্যাক্রসে, আর হচ্ছে গ্রাউন্ডের অ্যাক্রসে হচ্ছে ভোল্টেজটা নিচ্ছি। তাহলে এই যে আউটপুট ভোল্টেজটা নিচ্ছি, এই আউটপুট ভোল্টেজটা হচ্ছে যে ইনপুট ভোল্টেজ যেটা আছে এটার সাথে ইন ফেজে থাকে। তাহলে আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের সাথে ইনফারেন্স থাকে, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই আউটপুট ভোল্টেজ যেটা আছে এটা ইনপুট ভোল্টেজকে ফলো করে। এখন কথা হচ্ছে যে ফলো করে বলতে হচ্ছে আউটপুট ভোল্টেজটা বাড়ে ইনপুট ভোল্টেজটা বাড়ানোর সাথে সাথে। এইটা কেমনে আমরা বুঝবো, এটা এখানে যদি আমি কারশফস ল অ্যাপ্লাই করি, মানে এই লুপটাতে, প্রথম হ্যাঁ, এখানে যদি কারশফস ল অ্যাপ্লাই করি তাহলে সূত্রটা এরকম পাবো। না, এটার অ্যাক্রসে যদি আমি ভোল্টেজ নেই, এখন কারশফস ল যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এটা পাই হচ্ছে এই যে ভি ইন যেটা আছে, ভি ইন এটা কার সাথে, এটা বেস আর এমিটারের সাথে কানেক্টেড। বেস এমিটার আর হচ্ছে আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ যেটা এইটা। তো এটা কারশফস ল যদি লিখি তাহলে ভি ইন ইকুয়াল হচ্ছে ভিবিই প্লাস হচ্ছে ভি আউটপুট। ভি আউটপুট এটার অ্যাক্রসে নিচ্ছে না এতটুকু। এখন আমরা জানি যে এই যে বেস আর এমিটার যে ভোল্টেজ যেটা আছে এটা খুবই কম, 0.7। ওইটাকে আমরা নেগলেক্ট যদি করি তাহলে ভি ইন ইকুয়াল হচ্ছে ভি আউট লিখতে পারি। তার মানে এখানে আউটপুটটা, মানে আউটপুট যেটা এটা ইনপুটকে ফলো করে, যার কারণে এখানে বলা হচ্ছে এমিটার ফলোয়ার সার্কিট। এটা আমরা ইয়ে থেকেও দেখতে পারি যে হ্যাঁ, গ্রাফ থেকে দেখা যায়। আবার প্রথম যে সার্কিট যেটা আছে, প্রথম টেবিল, সরি সার্কিট না, প্রথম টেবিলে যদি দেখি, এখানে আমরা কিন্তু এখানে লোড চেঞ্জ করতেছি, ঠিক আছে, ওপেন সার্কিট, তারপরে লোড চেঞ্জ করতেছি, কিন্তু এখানে যেটা আউটপুট ভোল্টেজ এটা কিন্তু প্রায় সেম থাকছে, মানে আউটপুটের কোনো চেঞ্জ আসতেছে না, যদিও মানে গেইনটা সেম থাকতেছে। গেইন সেম থাকা মানে কি, গেইন সেম থাকা মানে গেইন যদি 1 ও ধরি তাহলে ইনপুট আর আউটপুট সেম, মানে এটা কি বলা যায়, বাফার অ্যাম্পলিফায়ার। যদি গেইন 1 হয় তাহলে কি বাফার অ্যাম্পলিফায়ার হিসেবে এটা কাজ করবে। তো এখান থেকে আমরা এটা দেখতে পারি। এটা তো এইটার ক্ষেত্রে আরো কথা হচ্ছে যে এটার হচ্ছে হাই ইনপুট ইম্পিডেন্স আর হচ্ছে লো আউটপুট ইম্পিডেন্স হয়ে থাকে। তো লো হচ্ছে হাই ইনপুট, এটা কেন, আচ্ছা এখানে এখানে ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে অনেক বেশি আর আউটপুট ইম্পিডেন্সটা অনেক কম। এখন আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কি বলে, যদি ইনপুট ইম্পিডেন্সটা যদি হচ্ছে কম হয় আর আউটপুট ইম্পিডেন্সটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, মানে হচ্ছে গেইনের মান 1 হবে। এখানে কিন্তু ওইটাই ফলো করতেছে, যার কারণে এটাকে এই যে এভি হচ্ছে 1, যার কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে বাফার অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে পারি। আর আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ ইন ফেজ, এটা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুইটা ইন ফেজে থাকতেছে অ্যাপ্রক্সিমেট, যদিও কিছু ফেজ ডিফারেন্স থাকে, কিন্তু ধরে নেওয়া যায় যে সমান ফেজ ডিফারেন্স, মানে ফেজ। তো আরো যদি বলি যে ওইটাই বললাম যে বাফার অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হচ্ছে, যেহেতু ইট প্রোভাইডস ইম্পিডেন্স ম্যাচিং, আর ইট ইজ ইউজড অ্যাজ এ পাওয়ার অ্যাম্পলিফায়ার। কেন, এটা হাই কারেন্ট গেইন দিয়ে থাকে। এখন কথা হচ্ছে যে ভোল্টেজ গেইন যেটা, এটা তো 1, ওইটা দেখলাম, কিন্তু কারেন্ট গেইনের ভ্যালু 1 হবে। এখন কারেন্ট গেইনের ভ্যালুটা এটা বের করি, দেখি ভোল্টেজ গেইন 1, পাওয়ার গেইন সমান কি ভোল্টেজ গেইন আর কারেন্ট গেইন। এখন যদি এখানে ভোল্টেজ গেইনের ভ্যালু 1 হয় তাহলে কারেন্ট গেইন যেটা, এটা এই সূত্রটা হচ্ছে কারেন্ট গেইন কি ইনপুট আউটপুট কারেন্ট, এটা উল্টা লিখছি, আউটপুট কারেন্ট ভাগ ইনপুট, আউটপুটে কত, আউটপুটে এখানে হচ্ছে এইটা আইই,
আর হচ্ছে এখানে ইনপুটটা কি বেসে যেটা, হুম। তাহলে এই দুইটা রেশিও না। ইয়েস। কিন্তু কথা হচ্ছে যে ইমিটার যেই কারেন্ট যেটা আছে এটা সবসময় বেশি হয়। এটার ভ্যালু তো অনেক বেশি হয়। তাহলে এটা যদি হয় তাহলে এটাকে বিটা দ্বারা লেখা হচ্ছে, হুম। তাহলে বিটার ভ্যালুটা অনেক বেশি হবে। আচ্ছা। যেহেতু কারেন্ট গেইন অনেক বেশি, এটা মূলত হচ্ছে পাওয়ার, মানে এটা হচ্ছে তোর হাই কারেন্ট গেইনের ক্ষেত্রেও ইউজ করা হয় যদি অ্যাপ্লিকেশন বলে যে কোন কোন কাজে লাগে, তাহলে এটা হচ্ছে হাই কারেন্ট গেইনের কারণে পাওয়ার অ্যাম্পলিফায়ার হিসেবে এখানে ইউজ করা হচ্ছে, আবার বাফার অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করে। মূলত এইটাতে ওইভাবে কোনো ওয়ার্কিং নাই, শুধু বলা হচ্ছে যে মানে ইনপুটটাকে ফলো করতে, একটাই। তাছাড়া না তো না না, ওইটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ। আর হচ্ছে এখানে আরো কথা হচ্ছে যে এটাকে কিন্তু হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন বলা এইটা হয়। বুঝি না। হ্যাঁ, এটা একটু বুঝাতে, কেমনে কমন কালেক্টর হয়? কমন কালেক্টর বিষয় কনফিগারেশন তখনই করছিলাম। বলা হচ্ছে, এটা মূলত কখন, যখন আমরা হচ্ছে এসি গ্রাউন্ড করতেছি, হ্যাঁ। তাহলে এসি গ্রাউন্ড যদি করে তাহলে এটা বাদ চলে যাবে, এটা বাদ যাবে, এগুলো বাদ চলে যাবে, হুম। মানে এসি গ্রাউন্ড মানে ডিসি সোর্স তো থাকবে কালেক্টর না। বাদ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে পয়েন্টটা এটা তো কোনো জায়গার সাথে কানেক্ট থাকা লাগবে, তার মানে এটা কি কালেক্টর যেটা আছে এই কালেক্টরটা আলটিমেটলি এই গ্রাউন্ডের সাথে আবার কানেক্টেড, আচ্ছা। যার কারণে আবার এখানে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই, আবার এইটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, যার কারণে এটাকে বলা হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন। হ্যাঁ, একসাথে গ্রাউন্ডের সাথেও। হ্যাঁ, এটা তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড, যদি তুই এটা হচ্ছে এসি গ্রাউন্ড কনসিডার করিস, তাহলে সেই ক্ষেত্রে এই যে পয়েন্ট যেটা আছে, ঠিক আছে, এই পয়েন্টটা কোনো একটা পয়েন্টের সাথে তো কানেক্ট হওয়া লাগবে, তাহলে এটা কি, এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ডের সাথে যদি আলটিমেটলি কানেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কালেক্টরটা গ্রাউন্ডে যাচ্ছে না, কালেক্টরটা গ্রাউন্ডে যাওয়ার কারণে এখানে কমন কালেক্টর কনফিগারেশন। আচ্ছা। তো তাছাড়া এটাতে অন্য আর কোনো নাই, তোর ডাটা নেওয়া যেটা ওটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, যেটা এটা তো আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে জাস্ট গেইনটা নেই এখানে, নিয়ে ওখানে ব্যান্ডউইথ বের করি। তাছাড়া আলাদা এখান থেকে অন্য কোনো কিছু ধরার মতো এখন কি আছে ওইটা ব্যান্ড গ্যাপ জানি না। বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? ব্যান্ড গ্যাপ কই, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ, হ্যাঁ। ব্যান্ড গ্যাপ তো সেমিকন্ডাক্টরে চলে গেল। বেশি হওয়া ভালো। ব্যান্ডউইথ তো বেশি হওয়া ভালো, যত ব্যান্ডউইথ বেশি হবে তত তো এফিসিয়েন্সি ভালো। ওই সিঙ্গেল স্টেজের মতো, এগুলো তো ওই যে ইনফিনিটি আছে। আচ্ছা আচ্ছা, এবার কি হিস্টেরিসিসের